This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে দাদা শাহজাহানের বাহিনীর বলে বলিয়ান সিরাজউদ্দিনের কুকীর্তি প্রথম ফাঁস করেছিল টিভি9 বাংলা। সন্দেশখালী ত্রিমণি বাজার সংলগ্ন বিএলআরওর অফিস চত্বরে এখন বদলের হাওয়া। প্রতিদিন অভিযোগ জানানোর জন্য শয়ে শয়ে মানুষের ভিড়। বিক্রি বেড়ে গিয়েছে ফটোকপির দোকানে। অভিযোগ এই সেদিনও ভুয়ো নথি দেখিয়ে জমি হাতানোর নথি আসল বলে দাবি করত ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর। ঠিক ছিল না, বছর কি বছরে যে দুয়ারি সরকার হয়েছে হাঁটু সমান ধুলো পড়ে গেছে, একটাও হয়নি। পাটটা তো মোটেই হয়নি, কোনো কেস হয়নি, পয়সাবিহীন হয় না, আর পার্টির বিহীন ছাড়া হয় না। বিয়ালার তো ঠিক নেই, বিয়ালারাই তো করেছি আজকের 15 সালে করেছি। এই 15 সালের থেকে আজ 24 সাল হলো, আমাকে কোনো অর্ডার শিটও দেয় না, রেকর্ডও করে না। শস্যের মধ্যে ভূত আছে, মানে আমার আর একটা জিনিস আছে, আমি 2 বিঘা বিক্রি করেছি, তার নামে 4 বিঘা হয়ে গেছে। ঘুঘুর মাসে একরকম তাই, আমার অর্ডার শিটও দিচ্ছে না, রেকর্ডও করছে না। পার্টি বললে হবে, সে কাজটা তো হবে না। এরও তো একটা তদন্ত হওয়া দরকার তো মনে করি আমরা, কিন্তু আজ পর্যন্ত হয়নি, সাহস পাইনি কেউ। তদন্ত করা দরকার। বিয়ালার ঠিকঠাক চালালে তো আমাদের এই সমস্যার মধ্যে থাকতে হতো না। বিয়ালার যারা কাজ করতো তাদের কাজ ঠিকঠাক কাজ করে দিত না, তাই জন্য তো পুকুর ভাষা হয়েছিল। সব পয়সা কাজ হয়ে যাচ্ছে, আমার জমি নেই, গাড়ি কেটে দিচ্ছে, কোনো দলিল লিখেছে, কাগজ কেটে যাচ্ছে। বেলার পেছে না যদি সংযুক্ত থাকে, না থাকলে কাটতে পারে বলো, না কাটলে ওরকম ফড়িয়ান ডেকে নিয়ে অফিসে, শিবু হাজার অফিসে ফড়িয়ান বাড়ি চালাবে। তদন্ত করবেটা কে? তদন্ত করবে কে? এখানে করার কোনো কাজ নেই, করলেই বাড়ি। সর্বনাশী দুর্নীতি। আমার বাবুর 143 বিঘে জমি আমাকে পাওয়ারনামা করে দিছিল। পাওয়ারনামার বলে তাও আমাকে দেয় না। ওই আলমগীর এবং শেখ শাহজাহানের মেয়ে সুমাইয়া, এদের নামে কিভাবে রেকর্ড হলো? আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, সন্দেশখালীতে তুমি প্রথম থেকে রয়েছো, সেখানকার নানা চিত্র নজরে আসছে। এটা একটা নতুন চিত্র এবং সেখানে কিছুটা আশার আলো আছে আমি বলবো। প্রশাসনের তরফ থেকে অন্ততপক্ষে এই প্রসেসটা হয়তো শুরু আগে যেখানে অভিযোগ নেওয়া হতো না, এখন নেওয়া হচ্ছে। তাহলে কি আশার আলো আদৌতেই তারা দেখতে পাচ্ছেন বা দেখা যাচ্ছে? কি মনে হচ্ছে তোমার? শুভজিৎ, দেখো দুটো ছবি। একটা ছবি ছিল যখন বারবার যে ঝুরুখালী, বেরমজুর, সন্দেশখালীর মানুষেরা বারবার অভিযোগ করেছেন যে তাদের যে জমির বদলে যাচ্ছে, জমির রেকর্ড বদলে যাচ্ছে, তারা যে জমি হারা হচ্ছেন, সেই বিষয়টি বারবার বিএলআর অফিস, বিডিও অফিসে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এবার আন্দোলন এবং আন্দোলনের চাপে এখন একটা ভিন্ন ছবি, যেখানে দেখা যাচ্ছে ত্রিমণি বাজারে, সেখানে প্রতিটি দোকানেই কার্যত জমি হারারা অভিযোগপত্র লিখছেন বসে বসে, তাদের ফটোকপির বিক্রি বেড়ে গিয়েছে এবং সব মিলিয়ে তারা বলছেন এই যে একটা জমি তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছিলো ভুয়ো রেকর্ড দেখিয়ে যে তাদের নামে আর জমি নেই, তাদের জমি অন্য কারুর নামে চলে গিয়েছে, তাহলে সেই জমি এখন কি করে দেখা যাচ্ছে তাদের নামে আছে। এবং সেইখানে তারা বলছেন বিএলআরও হচ্ছে ঘুঘুর ভাষা, এবং বিএলআরওতে অফিসেরও তদন্ত হওয়া দরকার যে কারা এই কারবারের সঙ্গে, দুর্নীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে এই দুর্নীতির যারা মাথা, শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিন, সেই সিরাজউদ্দিন এখন কিন্তু রাডারে, আতশ কাচের তলায় শেখ সিরাজউদ্দিন। এবং এ পর্যন্ত 657টি অভিযোগ সন্দেশখালী 2 নম্বর ব্লকে জমা পড়েছে, যাদের মধ্যে তার মানে অভিযোগ জমা পড়ার পদ্ধতিটা অন্তত পক্ষে চালু হলো। বিএলআরও কি বলছেন একবার শোনাবো আপনাদের। অন্যায় করেছে একদম, বিএলআরও তো অন্যায়গুলো করছে, ওনারা জাস্টিফাই করছেন না। পেপারস আনছেন, কী আছে না আছে জমি দেখতে হবে তো, তারপরে জমি তো টানলে রাবার না যে টানলে লম্বা হবে। তাহলে ওনারাই প্রথম জাস্টিফাইটাই করবেন যে বিএলআর এই জমিটা করা উচিত কি উচিত না। দলের কাছে এই প্রশ্নটা করছেন না যে কিভাবে রাতারাতি এত জমি অন্যের নামে নথিভুক্ত হয়ে গেল? হ্যাঁ, সব কিছু রিপোর্ট আমরা দলের কাছে করেছি। সবকিছু অভিযোগ এখন তারা নিচ্ছেন, অর্থাৎ অন্তত পক্ষে আমরা ওয়ানলাইনার এটুকু করতে পারি যে এতদিন ধরে যে অভিযোগ গৃহীত হতো না, অভিযোগ রণিবা অন্তত পক্ষে এখন গৃহীত হচ্ছে, ফলে আশার আলো একটা দেখা যাচ্ছে। এই আশা আমরা রাখবো অন্তত পক্ষে। একদমই। আর রাজভবনে দফায় দফায় বৈঠকের সম্ভাবনাও দেখা যাচ্ছে। আসরে খোদ অ্যাটর্নি জেনারেল ভেঙ্কটম্যান রাজ্যপালের সঙ্গে বৈঠকে ভিসি সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি। স্থায়ী উপাচার্য নিয়োগ কোন পথে হবে, বৈঠকে তারই সমাধান সূত্র খুঁজবেন অ্যাটর্নি জেনারেল এবং বোস। সুমন মহাপাত্র সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। সুমন, তাহলে এখন এই মুহূর্তে যা প্রসেস, এই মুহূর্তে যা সিচুয়েশন, খোদ অ্যাটর্নি জেনারেলকে নামতে হলো গোটা বিষয়টাকে সমাধান সূত্র খোঁজার জন্য, কি বলবে?
দেখো, রাজ্যের 31টা বিশ্ববিদ্যালয়ে যে উচ্চশিক্ষা ব্যবস্থা তাতে ক্যান্সারের মতন ছড়িয়ে পড়েছে ভিসি সমস্যা। কোথাও স্থায়ী উপাচার্য নেই, দৈনন্দিন কার্যকলাপ থেকে শুরু করে ছাত্র ভর্তির প্রক্রিয়া, বিভিন্ন পরীক্ষা পদ্ধতি সব আটকে রয়েছে। এমত অবস্থায় সমস্যা সমাধানের জন্য বারবার সরকার রাজভবনকে বৈঠক করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একটা বৈঠকেও কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। শেষ পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল, আই রিপিট শুভজিৎ, দেশের অ্যাটর্নি জেনারেলকে দিল্লি থেকে কলকাতা ছুটে আসতে হয়েছে। তিনি এসে কিন্তু দফায় দফায় বৈঠক করছেন রাজভবনে সিভি আনন্দ বোসের সঙ্গে। পরবর্তীকালে আগামীকাল তিনি কিন্তু রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদের সাথে বৈঠক করতে পারেন। সামগ্রিকভাবে সমাধান সূত্র খোঁজার চেষ্টা চলছে। কিন্তু তুমি ভাবো যে পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে উচ্চশিক্ষার, যে একটাও বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই এবং সেই সমস্যার সমাধানের জন্য খোদ অ্যাটর্নি জেনারেলকে ছুটে আসতে হয়েছে। এবার দেখার কতদিন এই সমস্যার সমাধান হয়, কতদিনে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা থেকে এই ক্যান্সার মুক্ত হয়, কতদিনে বিশ্ববিদ্যালয়গুলো স্ট্রিম লাইনে ফেলে। একদমই তাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। তার কারণে উপাচার্য জট কাটাতে দেশের অ্যাটর্নি জেনারেলকে আসতে হলো। আমরা আশা রাখবো এই জট কাটবে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ, এই সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারির পর থেকেই সরব হয়েছেন 3 মুখ্যমন্ত্রী। তাদের রাজ্যে এই আইন কার্যকর করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন এবং এম.কে. স্টালিন। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র জানিয়েছেন যে কেন্দ্র কোনো আইন কার্যকর করলে সেটা সবাই মানতে বাধ্য। এই যাবতীয় বিষয়গুলো আমরা কথা বলবো, তবে সবার আগে আমি আমার সহকর্মী দীপঙ্করের কাছে যাচ্ছি। দীপঙ্কর, আমি জানতে চাইবো যে এই যে প্রশ্নটা উঠছে যে আদৌ কি এটা সাংবিধানিক প্রসেসে এই বিরোধিতা করা সম্ভব? প্রথমত তোমাকে জানতে হবে বা এটা বলতে হবে যে যখনই কেন্দ্র কোনো আইন প্রণয়ন করে তো সেই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট হয়, কেন্দ্রের আইন সমস্ত রাজ্য তারা মানতে বাধ্য। যদি কোনো রাজ্য সেই কেন্দ্রের আইন বলবৎ করতে বা কোথাও বাধা দেয়, সেক্ষেত্রে কিন্তু সংবিধানের সংকট মানা হয়। অর্থাৎ সংবিধানের অচল অবস্থা চলছে সেই রাজ্যে, এমনটা ধরে নেবে কেন্দ্র। এই জায়গা থেকে কেন্দ্র যদি কোনো আইন বলবৎ করে, সেই আইন নিয়ে সেই রাজ্যের কোনো রাজনৈতিক মহলের বিরোধিতা থাকতে পারে, কিন্তু সেই আইন নিয়ে বা আইন প্রয়োগ করার ক্ষেত্রে কোনো রাজ্য কিন্তু বাধা দিতে পারে না। এমনটাই প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন আইন বিশেষজ্ঞ, বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞ তারা মনে করছেন। সেক্ষেত্রে নানা রকমের অ্যাকশান হতে পারে। মানে শুধুমাত্র যে সংবিধানের সংকট যে রাজ্যে চলছে সেই রাজ্যে কী কী অ্যাকশান হতে পারে, কেউ মনে করছেন কি তাহলে রাষ্ট্রপতি শাসন হয়ে যেতে পারে। রাষ্ট্রপতি শাসন হয়ে যাওয়া অনেক এক্সট্রিম পর্যায়ের, অনেক হাই থ্রটের পার্ট। কিন্তু প্রথমেই যেটা করতে পারে কেন্দ্র, নির্দেশ দিতে পারে, একটা সরকারি চিঠি দিয়ে নির্দেশ দেওয়া। সেটাও কিন্তু অনেক বেশি প্রেস্টিজের হবে যদি কোনো কেন্দ্র যদি কোনো রাজ্যকে এরকম চিঠি দেয় যে আপনি আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো ঘাটতি রয়েছে, সেটা নিয়োগ করা। একেবারে ধন্যবাদ দীপঙ্কর। প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র কি বলছেন এই বিষয়ে একবার শোনাবো আপনাদের। সেন্ট্রাল অ্যাক্ট, অ্যান্ড সেন্ট্রাল অ্যাক্ট যদি হয়, and যদি আন্ডার দ্য কনস্টিটিউশন যদি সেন্টারের পাওয়ার থাকে, jurisdiction থাকে to promulgate this kind of an act, then it is binding on everybody, including the states. এখন স্টেট যদি বলে যে না আমি ইমপ্লিমেন্ট করবো না, ইমপ্লিমেন্টেশন তো ইজ ইন দ্য হ্যান্ড অফ দ্য স্টেট, সেটা তো তাদের নিজেদের ব্যাপার। তো বাইন্ডিং আপন এভরিবডি। যদি ইমপ্লিমেন্ট করতে না চায় তো বলতেই পারে আমি পুলিশকে কাজে লাগাবো না, তখন তো স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট উইল হ্যাভ টু ফাইন্ড আউট ওয়েজ এন্ড মিনস হাউ টু ইমপ্লিমেন্ট। রাজ্যে তো আর করতে পারবে না, একমাত্র আদালত ছাড়া আর উপায়টা কি। এদিকে তৃণমূলের চোর চোর স্লোগান শুনে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। ফের বেফাস মন্তব্য করে বসলেন তিনি। কি বললেন তিনি শোনাবো। আমি একটু আগে ভাদুতলা গেছিলাম, ওখানে আমরা শুরু করলাম, বেশ কিছু লোক এসে ঘেউ ঘেউ করতে শুরু করলো। আর এই যারা চেঁচামেচি করছে, কানে দুল পরে বলে আসো, বাড়িতে যারা বলে আসে নামটা কেটে দেয়, ভয় পায় না, কানে নিজে 2 থাপ্পড় মারলে 7 দিন শুনতে পাবো না। আমরা চুল করলে কিন্তু ঘাসও করতে দেবো না। যাই মলম লাগাও, কোনো মলম হয়নি, বিজেপির চুলকনি শুকোবে না। অনেক কুকুরকে মুগুর দিয়ে সিরা করেছে, কোন কুকুরে কোন মুগুর দিলীপ ঘোষ ভালো জানে, আমাকে শেখাতে এসো না। দিলীপ ঘোষের মন্তব্য আপনাদের শোনালাম। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। দেবব্রত, এই সময় দাঁড়িয়ে, এই ক্রুশিয়াল সময় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য রাজনৈতিক ব্যক্তিত্বদের কতটা অস্বস্তিতে ফেলে সেই রাজনৈতিক দলকে, যে দলের প্রতিনিধিত্ব এরা করেন?
দেখো, একদমই প্রথমে বলি যে দিলীপ ঘোষ কিন্তু 2019 সালে যখন প্রথম সাংসদ হিসাবে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু তার এই ধরনের মন্তব্যই ছিল সাধারণ মানুষের কাছে একটা যেন বিজেপি কর্মীদের কাছে একটা টনিকের মতো কাজ করেছে। আর সেই ছবি আমরা দেখতে পেলাম গতকাল। দীর্ঘদিন বাদে দিলীপ ঘোষকে এটাই যেন তার নিজের মূর্তি বা নিজের রূপ, সেই রূপেই তিনি ফিরে এসেছেন। ঠিক এইরকমই মন্তব্য করছেন, যদিও এটা রাজনৈতিক নেতৃত্বরা মনে করছেন যে এইভাবে বেফাস মন্তব্য করাটা ঠিক না, কেননা সামনে এই ভোট, সাধারণ মানুষ যদি এই মন্তব্য ঠিকভাবে না নেয় তাহলে কিন্তু ভোট তাদের বিপক্ষে যেতে পারে। তাই এই মন্তব্যে কিছুটা রাশ টানা উচিত, যার জন্য নেতৃত্ব, দলীয় নেতৃত্ব বা কেন্দ্রের নেতৃত্ব দিলীপ ঘোষকে অনেকবার সতর্কবার্তা দিয়েছেন। তারপরেও তিনি চুপচাপ থাকলেও কিন্তু ফের গতকাল তিনি মেজাজ হারিয়ে ফেলেন। তৃণমূল এর যে চোর চোর স্লোগান এবং পাল্টা তিনি দিলীপ ঘোষ নিজেও চোর স্লোগান দেন এবং এই রকম বেফাস মন্তব্য করেন। তার একটাই বক্তব্য ছিল যে বাড়িতে বলে আসুন যে যেন বাড়ি থেকে নামটা কেটে দেওয়া হয়। তার মানে তিনি বোঝাতে চাইছিলেন যে যদি কেউ এই ধরনের মন্তব্য করতে আসে দিলীপ ঘোষের সামনে তাহলে কিন্তু দিলীপ ঘোষ কি অবস্থা করতে পারে। একেবারে যে কারণে আমরা বললাম বেফাস মন্তব্য। ধন্যবাদ দেবব্রত।